সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন পার্বত্য নিউজের সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান পলাশ, আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে বিগত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 24 ডিসেম্বর 2025। শেখ হাসিনার শাসনামলের 15 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 বেআইনিভাবে পাথর উত্তোলন, ঝুঁকির মধ্যে রেলওয়ের রজ্জুপথ। 2010 দুর্নীতির শীর্ষে বিচার বিভাগ। 2012 দেশে শুধু লুটপাট চলছে, খালেদা জিয়া। 2013 দীর্ঘমেয়াদী সংকটে পড়ছে বাংলাদেশের অর্থনীতি। 2014 বকশীবাজারে বিএনপি ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলা। 2016 কাশিমপুর কারাগারে ফাঁসির আসামির মৃত্যু। 2017 চালের দামে গরিব হলো আরও 5 লাখ মানুষ, গবেষণায় প্রকাশ। 2019 ভিপি নূর ও সমর্থকদের উপর হামলা, আরও 3 জন ঢাকা মেডিকেল কলেজে ভর্তি। 2021 ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা অব্যাহত, হামলা, গুলি, আহত শতাধিক। 2022 আলী আজমের বাড়িতে গয়েশ্বর, এই সরকার একের পর এক মানবাধিকার লঙ্ঘন করছে। দর্শক, শিরোনামগুলো দেখলাম, এবার শুনবো আলোচনার বিষয়ে। শুরুতেই যাচ্ছি মেহেদী হাসান পলাশ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। 2010 সালের একটি সংবাদের শিরোনামে আমরা দেখছি দুর্নীতির শীর্ষে বিচার বিভাগ। বিচার বিভাগেই যদি দুর্নীতি থাকে তাহলে বিচারহীনতার যে সংস্কৃতি সেটি তো প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। ন্যায় বিচার বা ইনসাফ যেগুলোর দাবিতে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে রাজনৈতিক দলগুলো, সাধারণ জনগণ, এবং অভ্যুত্থান পরবর্তী সময়েও এই একই দাবি চলছে। 2010 সালের এই অবস্থা হয়, তাহলে গত 15 বছর এই প্রতিবাদ সফলতা পায়নি কেন? 34 জুলাইয়ের পরে বাংলাদেশের গণমাধ্যমগুলো ফ্যাসিস্ট হাসিনা একটা শব্দ ব্যবহার করত। এখন ধীরে 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 এই শব্দটা তারা লোপ পেয়ে যাচ্ছে, তারা সাবেক প্রধানমন্ত্রী লেখা শুরু করেছে। এই যে ফ্যাসিবাদকে নর্মালাইজ করা, হাসিনাকে বৈধ করা এবং এর মধ্য দিয়ে তার ফ্যাসিবাদী শাসনকে ভুলিয়ে দেয়া, এর মধ্য দিয়ে আবার কেউ কেউ ওই যে ফ্যাসিস্টের যারা দোসর তারা বলার সুযোগ পাচ্ছে আগেই ভালো ছিলাম। এই আগেই ভালো ছিলাম কথাটা বলার সুযোগ পাচ্ছে এ কারণে যে আমরা ওইটা ভুলে যেতে দিচ্ছি, বা ভোলার জন্য খুব গভীরভাবে একটা ষড়যন্ত্র বিভিন্ন মহল থেকে চলছে, ইভেন আমাদের গণমাধ্যমগুলোর ভেতরেও চলছে। বাস্তবতাটা হলো আমরা দেখেছি কিভাবে শেখ হাসিনা বা এই ফ্যাসিবাদী শাসন আপনার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করেছে। এটা শুধু যে এই সময় নিয়ন্ত্রণ করেছে তাও না, আমরা আরও অর্থাৎ স্বাধীনতার অব্যবহিত পরে যখন শেখ মুজিব ক্ষমতায় ছিল তখনও আমরা দেখেছি কিভাবে আদালতের থেকে মুজিববাদকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, আদালতকে কুক্ষিগত করা হয়েছিল। আদালত নিয়ে মুজিববাদকে রাষ্ট্রীয়করণ এবং সেখানে আদালতের উপরেও চাপিয়ে দেয়া, এবং এই যে বিচার নিয়োগের নিয়োগ বদলি এইসব ব্যাপারে কিভাবে শেখ মুজিব তার নিজস্ব নিয়ন্ত্রণ তাকে প্রতিষ্ঠা করেছিল সেগুলো আমরা দেখেছি। আদালত নিয়ে কথা বলা সবসময় একটা সেন্সিটিভ বিষয়, তবুও আমাদেরকে এটা আদালতের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু নির্দিষ্ট একটা সময়ের বিচার ব্যবস্থা, নির্দিষ্ট একটা সময়ের, যেমন আপনি দেখেন যে এই যে যে বিচার ব্যবস্থাটা সেই সময় হয়েছিল, আপনার আজকে সাবেক প্রধানমন্ত্রী এখন যিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তাকে
কি মানে অন্যায়ভাবে তার বাড়ি থেকে আদালতকে ব্যবহার করে তাকে তার বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। এটা আবার কিন্তু কারাগারে আদালতকে ব্যবহার করে আবার হেঁটে গেলেন কারাগারে, বেরোলেন স্ট্রেচারে। একইভাবে দেখেন তার যেই ফলস এলিগেশন দাঁড় করানো হলো, অনলি সামান্য কিছু টাকা একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে সরা হয়েছে, এবং সেই টাকা কিন্তু ওই টাকার থেকে আরো বেশি টাকা হয়েছে সেখানে, ব্যক্তিগত ব্যক্তিগত অ্যাকাউন্টে সরায় নাই। কিন্তু সেই একটা সাধারণ একটা বিষয়কে কেন্দ্র করে আজকে বিএনপি চেয়ারপারসন একজন অসুস্থ, যিনি শুধু মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার অনন্য ভূমিকা রয়েছে, তারপরে তিনি একজন সেনাপ্রধানের স্ত্রী, তিনি একজন রাষ্ট্রপ্রধানের স্ত্রী, তিনি নিজেও প্রধানমন্ত্রী 3 বারের। তারপরে তার জায়গা থেকে এবং দীর্ঘদিন একটি বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ নেতা, এই সামান্য একটা বিষয়কে তিনি কিভাবে আদালতকে ব্যবহার করে তাকে কারা অন্তরীণ রাখা হয়েছে, এবং বারবার সে সময় তাকে আদালতের কাছে আমাদের এই আইনজীবীরা গিয়েছে যে তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়া হোক, পরিবার গেছে, আইনজীবী গেছে, সবাই গেছে, সাধারণ নাগরিকরাও গেছে, দাবি করেছে, আদালতের কাছেই দাবি করেছে, আদালত যেন অনেক বিনীত আবেদন করেছে, কিন্তু সেই বিষয়গুলো কিন্তু দেয়া হয় নাই। কারণটা কি, ওই যে একটা বিশেষ জায়গা থেকে একটা নির্দেশ আসতো, আদালতের বিরুদ্ধে লাঠি মিছিল নিশ্চয়ই আপনার মনে আছে, এই আওয়ামী লীগ করেছিল। আপনার আদালত অঙ্গনে ময়লা ফেলে দেয়া, এই আওয়ামী লীগের ইতিহাস। আওয়ামী লীগ বিচার ব্যবস্থায় কোনোদিনই বিশ্বাস করে না। আওয়ামী লীগ তার নিজস্ব বিচার, সে নিজে বিচার করবে। তার বিচারটা হলো যে বিচার করার অধিকার একমাত্র আমার, আমি যেটা বলবো সেটাই বিচার হবে। শুধু ঘোষণাপত্র, আদালতের ইতিহাস, আদালতের মানে স্পোক্স হিসাবে তারা শুধু ঘোষণাটা দেবে। এটাই হলো আওয়ামী লীগের নেচার। তো সেই জায়গা থেকে আপনার এই বিচার অঙ্গনকে আমরা যদি প্রকৃতপক্ষে স্বাধীন করতে চাই, স্বাধীন হতে হলে দেখেন, আপনি যদি স্বাধীন বা স্বাধীনতার যে মানে উপভোগ করতে চান বা ক্ষমতা বা এক্সারসাইজটা করতে চান, তাহলে আপনাকে সৎ হতে হবে। আমরা সৎ হলাম, কিন্তু রাজনীতির সংস্কৃতিতে যদি পরিবর্তন না আনা যায়, সৎ দিয়ে কি করবেন? জাস্টিস সিনহার কথা মনে আছে না? জাস্টিস সিনহাকে যখন মানে কোনোভাবে মানে তাকে সরানো যাচ্ছে না, তখন তার বিরুদ্ধে নানা ধরনের এলিগেশন নিয়ে আসা হলো এবং নানা ধরনের ব্ল্যাকমেলিং করা হলো। তার জাস্টিস সিনহাকে দিয়ে অনেকগুলো কাজ করাবার পরে শুধুমাত্র একটি জায়গায় মতানৈক্য হওয়ার কারণেই কিন্তু তাকে বিদায় নিতে হয়েছে। না, এটা একটি জায়গায় না, অনেক কাজ করিয়েছে, কিন্তু হয় কি, মানে শেখ হাসিনার সাইকি যেটা, সেটা হলো যে আমার থেকে বেশি ভারত প্রেমী কেউ হতে পারবে না, বা ভারত আমার থেকে বেশি কাউকে ভালোবাসতে পারবে না। ভারতকে যা কিছু দেওয়ার আমিই দেব, ভারত যা কিছু নেওয়ার আমার কাছ থেকেই নেবে, অন্য কোনো। এই জন্য আওয়ামী লীগের রাজনীতিতে যারা আরো বেশি ভারত প্রেমী ছিল, তাদেরকে কিন্তু উনি মানে একেবারে সাইড করে দিয়েছেন। মানে উগ্র প্রেমিকা, মানে আমি তোমার যা দরকার আমার কাছ থেকেই নেবা, যা কিছু দেওয়ার আমিই দিব এবং আমার সাথেই সব ডিল হতে হবে। এই যে মানে একটা মানে স্বৈরাচারী স্বৈরাচারিণী মনোভাব, এই জায়গাটা থেকেই কিন্তু হয়েছে। এটা তো এক ধরনের সাইকোসিস। হ্যাঁ, এটা অলরেডি তো একটা সময় তাকে রং হেডেড এই আদালতই ঘোষণা করেছিল। আমরা খুব ইজিলি বলি সাইকোপ্যাথ, তাই না? তাকে যে বলা, এখন যে ইয়েগুলো বলা হচ্ছে, যে সমস্ত তার ভয়েস রেকর্ডগুলো আমরা পাচ্ছি, তিনি যেভাবে বলছেন যে লিস্ট করো, তাদেরকে মেরে ফেলো, বা তোমরা এসব কথা বলে লাভ নাই, তোমরা করিয়ে দেখাও, তোমরা কাজ করে দেখাও, এই যে ঘটনাগুলো, এটা একজন কোনো দায়িত্বশীল নেতা, কোনো রাজনৈতিক নেতা এটা বলতে পারে না, একজন সাইকোপ্যাথ ছাড়া। সেটা ভিন্ন বিষয়। আমরা যেটা টপিক্সের আলোচনা, সেইখানে হলো যে আপনি যদি নিজের যদি দুর্বলতা না থাকে, তখন আপনি কিন্তু নিজের জায়গাতে আপনি স্ট্যান্ড করতে পারবেন। আপনি যদি দুর্নীতিবাজ হন, আপনার যদি অসংখ্য দুর্বলতার রেকর্ডস সরকারের বিভিন্ন সংস্থার কাছে থাকে বা সরকারের হাতে থাকে, তখন কিন্তু সরকার সেই সুযোগটা আপনাকে ব্যবহার করবে, আপনি কিন্তু ওই জায়গাটা প্র্যাকটিস করতে পারবেন না। অর্থাৎ আপনাকে স্বাধীনতা দিলেও ওই স্বাধীনতা আপনি উপভোগ করতে পারবেন না। আপনি ওই যে আপনার ব্যক্তিগত চারিত্রিক দুর্বলতা অথবা আর্থিক দুর্বলতা অথবা অন্য কোনো অনৈতিকতার কারণে আপনি কিন্তু সরকারের আজ্ঞাবহ হিসেবে কাজ করবেন। এই জন্য সৎ থাকতে দেয়া এই জন্য বিচার অঙ্গনের মানুষদেরকে
অবশ্যই সৎ হওয়া দরকার। এই দুর্নীতিটা বিচারাঙ্গনে কোনোভাবেই টলারেবল না। হ্যাঁ, কারণটা কি? কারণ হলো এই একটা বিষয়। এবং আরও একটা জিনিস আমরা দেখেছি, সেই সময় বিচার বিভাগের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিদেশি নাগরিক ছিলেন। যারা একবার বিদেশি নাগরিক হয়েছেন, যাদের নাগরিক ওথটা অন্য দেশের নাগরিকত্বের প্রতি, তারা কিভাবে আপনার দেশের কনস্টিটিউশন, দেশের স্বার্থের সাথে মানে যেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হলে তারা দেশের পক্ষে দাঁড়াবে। তো সেই বিষয়গুলোর কারণেই আমাদের এই জায়গাটাতে, অর্থাৎ বিচার অঙ্গনের জায়গাটা 100% দুর্নীতিমুক্ত হওয়া দরকার এবং সৎ হওয়া দরকার। তখনই কার্যকরভাবে বিচার বিভাগের স্বাধীনতাটা আমরা দেখতে পাবো এবং সেই অনুশীলনটা দেখতে পাবো, ন্যায় বিচারটা প্রতিষ্ঠা হবে। আর ন্যায় বিচার প্রতিষ্ঠা পেলে একটি রাষ্ট্রে আসলে গণতন্ত্র অটোমেটিক্যালি বিভিন্ন জায়গায় রাষ্ট্রের দুর্নীতি থাকতে পারে, কিন্তু যখন বিচার বিভাগটা ঠিক হয়ে যায়, যখন ন্যায় বিচারটা আসে, যখন অন্যায়ের শাস্তি হয় এবং যারা ভালো তারা পুরস্কৃত হয়, তখন কিন্তু অটোমেটিক্যালি রাষ্ট্রটা সঠিক জায়গাতে ফিরে আসতে বাধ্য হয়, সুশাসনটা ফিরে আসে। জি, পলাশ ভাই, আপনার কাছ থেকে আবারও শুনবো। রাজু আহমেদ, কেমন ছিল বিচার বিভাগের অভিজ্ঞতা? বিচারালয়ে অজস্রবার যাবার সুযোগ আপনার হয়েছে, দুর্ভাগ্য বলবো বা সৌভাগ্য বলবো, যে কোনোভাবে আপনি গিয়েছেন, বিচারকের মুখোমুখি হয়েছেন। কেমন অভিজ্ঞতা ছিল? পরিবর্তিত বাংলাদেশে কেমন বিচার বিভাগ প্রত্যাশা করেন? যে প্রত্যাশা নিয়ে জুলাই গণ অভ্যুত্থানে আপনারা অংশ নিয়েছিলেন, কতটুকু পূর্ণ হলো অন্তত বিচারাঙ্গনে? দীর্ঘ 17 বছর যাদেরকে বাংলাদেশের জনগণ আপসীন দেশনেত্রী বলেন, তার সাথে কেমন নির্মম বিচার দেখিয়েছে বিচার বিভাগ আপনারা দেখেছেন। আপনারা দেখেছেন যে আমাদের ছাত্রদলের সাবেক সোনালী অতীত নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাই, তার সাথে আদালত কেমন বিচার করেছে। তাকে জেলখানায় নির্মমভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, এটা মিথ্যা এলিগেশনের ভিত্তিতে, যেটাকে বিডিআর বিদ্রোহ বলা হয়। শেখ হাসিনা ইন্ডিয়ার সাহায্যে এদেশে কিন্তু তদন্তে বেরিয়েছে বিচার বিভাগ, কিন্তু ইন্ডিয়ার সাহায্যে শেখ হাসিনা কিন্তু এই বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছিল। কিন্তু সেই মামলাতে আমাদের কি তেজ্যদীপ্ত একজন মানুষ, দেশপ্রেমে বলিয়ান একজন মানুষ, তাকে কীভাবে জেলখানায় নিয়ে যে মেরে ফেলা হয়েছে। আমাদের বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, বিচার বিভাগের কি নির্মমতা দেখেন, তারা কিন্তু বের করতে পারেন তার কীভাবে। এই কয়েকদিন আগে আমরা সব বিস্তারিত তথ্য দেখলাম যে তাকে কীভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে বিচার বিভাগের এই প্রহসনের মাধ্যমে বিগত 17 বছর। তা আমরা মনে করি, আমি নিজেও কয়েকবার আদালতের কাছে গিয়ে যেতে হয়েছে আমাদের মিথ্যা মামলার কারণে। আমরা দেখেছি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, আমাদের প্রত্যেকটি নেতাকর্মী বিচার প্রত্যাশা, একজন মানুষের, নাগরিকের সর্বশেষ আশ্রয়স্থল থাকে কিন্তু বিচারকের কাছে। যে বিচারক, যে একজন মানুষ অপরাধ করলো, একজন মানুষ তাকে থানায় গ্রেপ্তার করলো পুলিশ, কিন্তু একজন মানুষের কিন্তু ভরসা থাকে যে না, বিচারকের কাছে গিয়ে আমি ন্যায় বিচারটা পাবো। কিন্তু সেই বাংলাদেশের নাগরিক কিন্তু 17 বছর যাবৎ আমরা সেই জায়গাটা কিন্তু হারিয়ে ফেলেছিলাম। পলাশ ভাই বললেন যে আদালত কিন্তু একদম সর্বোচ্চ জায়গায় যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, তাহলে মানুষ কিন্তু আস্থার জায়গায় ফিরে আসে। না, আমার সাথে যত অন্যায় হোক, যত নিপীড়ন হোক, যত জুলুম হোক, একজন বিচারক যদি সৎ থাকেন, তিনি আমার সাথে ঘটে যাওয়া যে অন্যায়গুলো হচ্ছে, আমি আদালতে যেয়ে সেই ন্যায় বিচারটা পাবো। তথ্য প্রমাণের ভিত্তিতে আমার বিরুদ্ধে যে এলিগেশন থাকবে সেটা সত্য হলে সত্য প্রমাণিত হবে, মিথ্যা হলে মিথ্যা প্রমাণিত হবে, কিন্তু আমি ন্যায় বিচারটা পাবো। কিন্তু বিগত 17 বছর যাবৎ আমি কেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যারা ছিল তারা কেউই ন্যায় বিচারটা পায়নি। তো একটি সরকার বা শাসন ব্যবস্থা ফ্যাসিজমের দিকে ধাবিত হওয়ার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রোল প্লে করে যে দুই তিনটি বিভাগ, তার মধ্যে বিচার বিভাগের অন্যতম এবং প্রশাসন আরেকটি। হ্যাঁ, এর সাথে আইনশৃঙ্খলা বাহিনী তো এই দুটির মাঝখানে কাজ করে। তো সেক্ষেত্রে বিচার বিভাগে ন্যায় বিচার বা কি বলা যায়, ইনসাফ না থাকলে, ন্যায় বিচার যদি না থাকে, সেক্ষেত্রে যে কোনো সরকার ফ্যাসিস্ট হতে বাধ্য করা হয়, বিকজ তার ক্ষমতা টিকিয়ে রাখার তখন একটা ভরসার জায়গা হয় আদালত। সেটি ঘটেছে গত 15 বছর। কিন্তু পরিবর্তিত বাংলাদেশে আমরা কি প্রত্যাশা রাখতে পারি, সেই ভরসা রাখতে পারি? অবশ্যই আমরা সেই প্রত্যাশা রাখি, কারণ এই যে জুলাই আগস্টে যে আন্দোলন হয়ে গেল, সেই আন্দোলনের কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের একটা প্রত্যাশা ছিল যে আমরা একজন নাগরিক, যে নাগরিক সুবিধা ভোগ করা দরকার, সেই সুবিধা থেকে বিগত 17 বছর আমরা বঞ্চিত ছিলাম। এখন আমরা সেই ন্যায় বিচারের দিকে যাচ্ছি। সেই যাওয়াটা হয়তো অগ্রযাত্রাটা শুরু হয়েছে। আমরা মনে করি গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা নির্বাচিত সরকার আসলে
সেই যাত্রা এটা আরো 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 উন্নত হবে। অগ্রগতিতে আগাবে। রাজু আহমেদ, আর একটি বিষয় ছোট্ট করে একটু বলবেন। 2012 সালের খবর, দেশে শুধু লুটপাট চলছে। বেগম খালেদা জি এটি বলেছিলেন। সব ক্ষেত্রেই আমরা লুটপাট দেখেছি, কিন্তু অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই লুটেরা মানসিকতা কি আমরা বদলাতে পেরেছি? নাগরিক থেকে শুরু করে রাজনীতিক কেউ কি বদলাতে পেরেছি লুটেরা মানসিকতা থেকে? আমরা তো এখনো ওভার দ্য নাইট সবকিছু চাই, এই মানসিকতা কি আমরা পোষণ করছি না? একটা সমাজের কিন্তু পরিবর্তন আসতে হলেও কিন্তু ধীরে ধীরে আসতে হবে। শেখ হাসিনা ফ্যাসিবাদ কায়েম করেছিল, তিনি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন, এবং যারা এই মনোভাব পোষণ করে, আমরা মনে করি বাংলাদেশের প্রত্যেকটি সচেতন নাগরিক আবারও একটা অভ্যুত্থান ঘুরে তার পতন ঘটাবে। কিন্তু মানুষ তো এখন যে সময়ে আমরা আছি, মানুষ তো ভয়ে কথা বলতে পারছে না। আগে রাষ্ট্রীয় বাহিনীর ভয়ে কথা বলতে পারতো না, এখন গোষ্ঠী বা দল, মবতন্ত্রের যে আমি মব বলবো না, মব শব্দটি আমি নাই বললাম, ধরে নিলাম মব হচ্ছে না, কিন্তু ভয় কিন্তু আছে। এই যে রাজু আহমেদ, আপনিও কিন্তু নির্ভয় বলতে পারছেন না অনেক কিছু। এই বিষয়ে আমি আপনাকে একটি বিষয় স্পষ্ট করব যে একটা ভয়ের তন্ত্র ছিল বিগত 17 বছর যাবৎ। সেই ভয়ের সংস্কৃতি থেকে সেই সুষ্ঠু ধারায় রাজনীতি ফিরে আনতে হলেও একটা নির্দিষ্ট সময় লাগবে, এবং আমরা মনে করি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ পথে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, একটি গণতান্ত্রিক সরকার আসলে সকল যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান হবে। ভয়কে আমরা জয় করে ফেলেছি না, তারুণ্যের শক্তির উপরে ভর করে আমরা তো ভয়কে জয় করেছি। তো জয় করবার পরে আরেক ধরনের ভয়ের মধ্যে কেন পড়তে হবে? আরেক ধরনের ভয়ের ভিতরে আমরা কেন আছি আপনাকে আরো স্পষ্ট করে বলি। আপনি দেখেছেন যে উসমান হাদিকে কিন্তু আততায়ীরা বা সন্ত্রাসীরা, সাবেক ছাত্রলীগের সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। যে তরুণ কণ্ঠগুলো রাজপথে তাদের টকবগে তরুণরা কথা বলছে, এদেরকে কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আমরা দেখেছি টার্গেট করা হচ্ছে। তো আপনি এই টার্গেটটা সহজ টার্গেট হয়ে যাবার সুযোগ হচ্ছে কি? দেখুন, দেশের ভিতরে ঐক্যের কিছু ঘাটতি আছে। আমি বলি, দেশের ভিতরে তো আমাদের যে ফ্যাসিবাদের দোসর যারা ছিল, এরা তো আছেই, সাথে সাথে যে ফ্যাসিবাদের যে মূল যে নায়ক ছিলেন, তিনি কিন্তু ইন্ডিয়াতে অবস্থান করছেন, এবং ইন্ডিয়া কিন্তু বাংলাদেশকে বিভিন্নভাবে বাংলাদেশের নাগরিকদের প্রভাবিত করতে, তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে কিন্তু শেখ হাসিনাকে ব্যবহার করেছে, এবং এখন তারা কিন্তু সেটা ব্যবহার করতে পারছে না বলে যারা স্বদেশপ্রেমী, যারা দেশপ্রেমী, যারা দেশের জন্য কথা বলছেন এবং যারা ইন্ডিয়ার বিপক্ষে কথা বলছেন, তারাই কিন্তু ইন্ডিয়ার শত্রুতে পরিণত হচ্ছেন, এবং তারা টার্গেট কিলিং এর শিকার হচ্ছেন। আপনারা দেখেছেন কয়েকটি হত্যাকাণ্ড কিন্তু ঘটে গেছে। আমরা মনে করি আমরা রক্ষা করতে পারছি না। আমাদের নিজেদের ভিতরে হয়তো বা ঐক্যের যে বিষয়টা আপনি বললেন, আমরা জুলাই আগস্টে যে ঐক্যমত পোষণ করেছিলাম, আমাদের মনে হয় যে কিছুটা হলেও ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করার জন্য হলেও আমাদের সেই জায়গায় কিন্তু কিছুটা হলেও ঘাটতি এসেছে। পলাশ ভাই, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে গিয়ে বা প্রাধান্য দিতে গিয়ে আমাদের যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, ঐক্য কিছুটা লুজ হয়েছে বা ফাটল ধরেছে। রাজু আহমেদের অভিজ্ঞতা, যিনি জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে সরব ছিলেন, বহুবার কারা নির্যাতিত, তার অভিজ্ঞতা। এখানে ব্যক্তি স্বার্থর সাথে আরেকটি গোষ্ঠী স্বার্থ, দলগত স্বার্থ, সেটা হলো যে ব্যক্তি স্বার্থ সবসময় থাকে, মানুষ সবসময় ব্যক্তি কেন্দ্রিক থাকে, সুখী হতে চায় সবাই চায়। কিন্তু ওই যে জিয়াউর রহমান যেটা বলেছেন যে ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়, আমাকে কিন্তু দিন শেষে ব্যক্তির থেকে দলকে প্রাধান্য দিতে হবে, দলের থেকে রাষ্ট্রকে প্রাধান্য দিতে হবে। আমরা যদি মানে একজন নাগরিক হিসাবে আমার যে জাতীয় দায়িত্ব পালন করতে চাই, যদি আমরা সুনাগরিক দাবি করি, কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে আমরা এই জুলাই অভ্যুত্থানটা কার বিরুদ্ধে ছিল? এটা কি শুধু শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল? ছিল না। শেখ হাসিনার পাশাপাশি তার যে আন্তর্জাতিক বা আঞ্চলিক যে পৃষ্ঠপোষক শক্তি, তার বিরুদ্ধেও ছিল। কিন্তু আমরা দেখলাম জুলাইয়ে শুধু শেখ হাসিনা পালিয়ে গেল, আমরা শেখ হাসিনার পতন ঘটালাম, কিন্তু এই যে আঞ্চলিক যে আধিপত্যবাদ, এটার পতন আমরা ঘটাতে পারি নাই। ইন্টারন্যাশনালি এবং দেশের মধ্যে আওয়ামী লীগের পক্ষে ফাংশন করছে কারা? আওয়ামী লীগ তো ফাংশন করতে পারছে না, তারা করছে। কিন্তু আমরা দেখলাম যে মানে 36 জুলাই এই বিপ্লবটা হলো, 11ই সেপ্টেম্বর থেকে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হলো আমরা ফ্যাসিস্টকেও ফ্যাসিস্ট বলতে চাই না, আমাদের কষ্ট হয়। হ্যাঁ, আমরা বলা হলো যে আমরা ক্ষমা করে দিলাম, একতরফা ক্ষমা করে দিলাম। তো এই যে বিভেদটা তখন তৈরি হয়ে গেল, আমরা ভারতকে মানে ক্ষমা করে দিলাম, আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই, আমরা ভারতকে কষ্ট দিতে চাই না। এই বক্তৃতাটা কেন আসলো? কারণ আমরা যে ঐক্যের ভিত্তিতে একটা বিপ্লব ঘটিয়েছিলাম, আমাদের উচিত ছিল সামগ্রিকভাবে
আমরা একটা নির্বাচন পর্যন্ত এই যে বিপ্লবের চেতনাকে নিয়ে একটা সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন করে কমন এনিমিকে কমন এনিমির জায়গায় রাখা, কিন্তু তা না করে আমরা Normalize করা মানে হয়েছে। সাথে সাথেই আমরা এককভাবে সবাই মানে দলীয় স্বার্থটাকে প্রাধান্য দিয়ে এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যেতে চেয়েছি। এই এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যেতে চেয়ে সবাই যেহেতু এই দেশে ওই ফ্যাসিস্টের কিছু ভোট এখনো রয়ে গেছে, ওই ভোট থাবা দিতে গিয়া আমরা একতরফা গিয়ে তাদেরকে ক্ষমা করতে গিয়েছি, আমরা ওই আঞ্চলিক কাছে টানতে গিয়েছি, আমরা আঞ্চলিক যে আধিপত্যবাদী শক্তি তাদের ব্লেসিংসটা চেয়েছি। ওই ব্লেসিংসটা চেয়ে যখন এটা হয়েছে তখনই কিন্তু আমাদের মধ্যে ফাটল ধরেছে, এবং ওই আন্তর্জাতিক শক্তিরই কিন্তু এটা একটা চক্রান্ত যে জুলাইয়ের ঐক্যটাকে বাংলাদেশের যে মানে অর্থাৎ ফ্যাসিবাদ বিরোধী যেটাকে আমরা বলি বা আধিপত্যবাদ বিরোধী যে শক্তির মধ্যে যে ঐক্য, এই ঐক্যটাকে তারা ভাঙতে চেয়েছে। কারণ এই ঐক্য না ভাঙলে কোনোদিনই এই বাংলাদেশে ওই আঞ্চলিক আধিপত্যবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না, তারা ফাংশন করতে পারবে না। সেই জন্য তারা খুব সূক্ষ্মভাবে তারা এই কাজটা করতে চেয়েছে। তারা আমরা দেখলাম যে তারপরেই তাদের রাষ্ট্রদূতরা আপনার এই যে বিভিন্ন রাজনৈতিক দল এবং সরকারের বিভিন্ন উপদেষ্টাদের সাথে বৈঠক করতেছে। আমি অবাক হয়ে গেলাম, কি করে সম্ভব হতে পারে? যারা এই সমস্ত জুলুম, এই সমস্ত নির্যাতনের জন্য দায়ী, কোনো বিচার ছাড়াই, কোনো মানে ছাড়াই তাদেরকে আমরা আবার একসেপ্ট করে নিলাম। এই যে একসেপ্ট করে নিলাম, ফলে কী হলো, তারা নর্মালাইজ হয়ে গেল এবং তারা কিন্তু দেশের মধ্যে ফাংশন করা শুরু করলো। তারা ইন্ডিভিজুয়ালি আমার সাথে, ওনার সাথে, আপনার সাথে তারা এনগেজ হয়ে আপনাকে বললো যে আপনি একা ক্ষমতায় যাবেন, আমরা হেল্প করছি। আমাকে বললো আমি যাব, ওনাকে হোপ দেখালো উনি যাবেন। আমরা সবাই মিলে তখন নিজেদের মধ্যে এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার শব্দে একা হয়ে গেলাম। আজকে যে এই যে যা আজকে হচ্ছে, এইটার মূল কারণ কিন্তু শুরুটা হয়েছে ওখানে, এবং এই অনৈক্যের বীজটা কিন্তু ওখান থেকেই শুরু হয়েছে, এবং এটা কিন্তু তাদের পরিকল্পিত ষড়যন্ত্রের একটা অংশ। তারা এই আধিপত্যবাদ বিরোধী যে রাজনৈতিক ঐক্য, সেই ঐক্যটা যেটা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে গড়ে উঠেছিল, সেটাকে তারা ভেঙে দিতে পেরেছে। তাহলে আমাদের ভবিষ্যৎ পথটা কি ছোট্ট করে একটু বলেন, আরবারও শুনবো আপনার কাছ থেকে, রাজু আমাদের কাছ থেকে শুনবো। ভবিষ্যৎ পথ একটাই, সেটা হলো যে আমাদের কমন এনিমি এবং কমন ফ্রেন্ড সিলেক্ট করতে হবে। আমাদের ভিতরে রাজনৈতিক দলের ভিতরে দ্বন্দ্ব থাকবে, প্রতিযোগিতাও থাকবে, হ্যাঁ, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু শত্রুতা না হয়। কিন্তু শত্রুতা থাকতে পারে, কিন্তু কমন কিছু ব্যাপারে আমাদের ঐক্য জায়গা থাকতে হবে। সেটা হলো এই রাষ্ট্রকে প্রাধান্য দিয়ে এই রাষ্ট্রের এনিমিকে, এই রাষ্ট্রের ফ্রেন্ডসকে, আমাদের যে মানে এই যে আধিপত্যবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর কিছু কিছু মূল্যবোধের ব্যাপারে আমাদের ঐক্যের জায়গায় থাকতে হবে। আমরা হয়তো আসন ভিত্তিক দ্বন্দ্ব করতে পারি, আসন ভিত্তিক প্রতিযোগিতা করতে পারি, অঞ্চল ভিত্তিক প্রতিযোগিতা করতে পারি, কিন্তু জাতিগত যে চেতনার যে ঐক্য, সেই ঐক্যের জায়গাটাতে আপনি দেখেন ভারতে এটা আছে না, ভারতেও তো এইটা, সেখানে বিজেপি আছে, সেখানে কংগ্রেস আছে, কিন্তু যখন হাসিনাকে আশ্রয় দেওয়ার বেলায় তারা যখন জাতিগত বৈঠক ডেকেছে, তারা কিন্তু সবাই বলেছে হাসিনাকে মানে সেখানে আশ্রয় দিতে হবে। আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল কিন্তু হাসিনার আশ্রয়ের ব্যাপারে তারা কিন্তু দ্বিমত করেনি। আজকে চিটাগাং হিল ট্র্যাক্স নিয়ে যে কাজটা হচ্ছে, বহু বছর ধরে ভারত করছে, সেই চিটাগাং হিল ট্র্যাক্সের ব্যাপারে কিন্তু বিভিন্ন সরকার এখানে উত্থান এবং পতন হয়েছে, কিন্তু চিটাগাং হিল ট্র্যাক্সের ব্যাপারে ইভেন যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, শেখ হাসিনা তাদের জনপ্রিয় সরকার, তাদের পছন্দের সরকার ক্ষমতায় ছিল, তখন কি চিটাগাং হিল ট্র্যাক্সের ব্যাপারে ভারত যেই তাদের যে ওখানকার যে ইনসার্জেন্ট গ্রুপ, তাদেরকে কি পৃষ্ঠপোষকতা দিয়ে বন্ধ করেছে? তাদের কি আশ্রয় প্রশ্রয় দেওয়া বন্ধ করেছে? তাদের কি ওখান থেকে, আমরা যেমন এখান থেকে ধরে ধরে তাদের হাতে তুলে দিয়েছি, তাই না, আমরা এখান থেকে ধরে ধরে তাদের হাতে তুলে দিয়েছি, তারা কি এই সন্তুল আরমার জামাই বা অন্যান্য যে সমস্ত পিসিজেএসএস বা ইউপিডিএফের যে সমস্ত সন্ত্রাসী এবং আর্ম গ্রুপ আগরতলায় বসবাস করে, কেএনএফের যে ইয়ারা, তাদেরকে কি শেখ হাসিনা তুলে দিয়েছে আমাদেরকে? তারা কোনোদিন এরা ইন্টারন্যাশনালি কার্ড, একটা রাষ্ট্র নানা প্রয়োজনে কার্ড তৈরি করে। আমাদের কমন এনিমি এবং কমন ফ্রেন্ডের ব্যাপারে ঐক্যমত থাকতে হবে, এবং জাতীয় মূল্যবোধের ক্ষেত্রে, রাষ্ট্রীয় সংহতি এবং ইন্টিগ্রিটির ক্ষেত্রে আমাদের ঐক্যের জায়গায় আসতে হবে। আমাদের কোনো প্রয়োজনে বা কোনো কিছুতে যেন এই জায়গাগুলোতে অনৈক্য তৈরি না হয়। রাজু আহমেদ, 2017 সালের খবর, একটি চালের দামে গরিব হলো আরও 5 লাখ মানুষ। এই গবেষণায় এই ফল প্রকাশ পেয়েছিল 2017 সালে। মানে গরিব তো ছিলই, আরও গরিব হলো, নতুন করে গরিবের খাতায় যুক্ত হয়েছিল 5 লাখ, যেখানে শেখ হাসিনা সরকার বারবার ঘোষণা করেছে যে দেশ এখন খাদ্য উদ্বৃত্তের দেশে বা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত হয়েছে, এবং তিনিও 10 টাকা কেজিতে চাল খাওয়ানোর
যে ঘোষণায় সেটি কিন্তু বারবার বলেছেন, রিপিটেডলি বলেছেন। তাহলে মানে বিশ্ববাজারে যখন চালের দাম কমছিল তখন বাংলাদেশে উৎপাদন উদ্বৃত্ত বা স্বয়ংসম্পূর্ণ থাকবার পরও চালের কেজি 70, 71, 72, 73-এ পৌঁছালো কেন? দেখুন, স্বচ্ছতা এবং জবাবদিহিতার জায়গাটা ফ্যাসিবাদী আমলে কিন্তু আমরা দেখিনি। শেখ হাসিনা একটা সংবাদ সম্মেলন করেছে, সেই সংবাদ সম্মেলন করার পরে একটা বক্তব্য উনি দিয়েছেন। উনার বক্তব্যকে ইস্টাবলিশ করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য মিডিয়া থেকে শুরু করে ওনার দলের নেতাকর্মী বা আমাদের যারা প্রশাসনে ছিল সবাই তার বক্তব্যটাকেই প্রতিষ্ঠা করার জন্য হুমড়ি খেয়ে পড়েছে যে কে আগে তার বক্তব্যটাকে ইস্টাবলিশ করে, সত্য মিথ্যা যাচাই করার বাদ দিয়ে আমরা উন্নয়নের মহাসড়কে আছি, বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, এই গল্পগুলো কিন্তু বিগত 17 বছর আমরা শুনেছি। কিন্তু মানুষ যে না খেয়ে আছে এইটা কিন্তু ভিতরে যে খবর নেওয়ার লোক আমরা খুঁজে পাইনি। সেজন্য এই দাম না খেয়ে বেড়েছে, থাকা মানুষগুলোও তো কথা বলেনি, কেউ কথা বলেনি, কারণ কথা বলার তো সুযোগ ছিল না। আপনি সংবাদপত্রে শেখ মুজিব যেমন তার আমলে 4টা পত্রিকাটাকে সব পত্রিকা বন্ধ করে দিয়েছিল, শেখ হাসিনা কিন্তু বলে যে মিডিয়ার স্বাধীনতা আমি দিয়েছি, কিন্তু সেই মিডিয়াকে সে দিয়েছে যে মিডিয়া তার পক্ষে কথা বলবে। সত্যকে সত্য বলার মিডিয়া কিন্তু উনি প্রতিষ্ঠা করেনি। আমরা কিন্তু সবসময় বলেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে কিন্তু এই পত্রিকাগুলো কিন্তু স্বাধীনভাবে কাজ করার কিন্তু আবার সুযোগ পেয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন। এবং আপনারা যদি 5 তারিখের আগে এবং পরে আমাদের যিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শুনেন, ওনাকে একটা পত্রিকা থেকে বলা হয়েছে আপনার নামে যে কার্টুন আঁকে আপনার বক্তব্য কি, উনি কিন্তু বলেছেন যে আমি এগুলো এনজয় করি। সেই মানসিকতা কি সামনে আগামী যে সময় আসছে আমরা মনে করি জিয়া পরিবার এবং জিয়াউর রহমানের এবং ধরুন আপনার ছাত্রদলের একটি ভুল নিয়ে একটি সংবাদপত্র প্রকাশ করলো, আপনারা কি সেখান থেকে সংশোধন হবেন? অবশ্যই। আপনি 5 তারিখের পরে দেখেছেন যে আমাদের যে দলীয় নেতাকর্মী যে কোনো ভুল করে থাকে, এখনো তো রাষ্ট্রীয় ক্ষমতায় আপনারা আসেননি, যখন আসবেন তখন যদি আপনাদের কোনো লুফলস কোনো গণমাধ্যম তুলে ধরে আপনারা কি সংশোধন হবেন? ওখান থেকে বার্তা নেবেন না আপনারা প্রতিহিংসাপরায়ণ হবেন? যদি কোনো ভুল হয়ে থাকে সেই ভুলকে ভুল স্বীকার করে আগামীতে এগিয়ে যেতে হবে, এটাই হবে সুন্দর। আপনারা অমন পরিবেশ আপনারাও প্রত্যাশা করেন? আমরা এই পরিবেশ প্রত্যাশা করি এবং আমরা নিজেরাও এটাকে ধারণ করি, পোষণ করি যে আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটাকে নিঃসন্দেহে আমি ক্ষমা চেয়ে আগামীর পথে এগিয়ে যাব। সেটাই সুন্দর বাংলাদেশ। ক্ষমা না হয় নাই চাইলেন, কিন্তু সংশোধন তো হবে, সংশোধন হতে হবে। এবং যদি ভুল হয় তাহলে অবশ্যই আপনাকে বলতে হবে যে এটা আমি ভুল করেছি। মানে সমালোচককে আপনারা বন্ধু ভাবতে চান? অবশ্যই। এই মানসিকতা তৈরি হয়েছে। কবিতা কিন্তু আছে যে নিন্দুকেরে বাসি আমি সবার থেকে ভালো, যুগ জনমের বন্ধু আমার, এটা কবিতা কিন্তু মানে এই মানসিকতা আপনাদের এসেছে। রাজু আহমেদদের ওই মানসিকতা তৈরি হয়েছে, নিন্দুকেরে তারা ভালোবাসবে, বিশ্বাস করেন? হাসিনার আমলে কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা ছিল, সেটা কি তার পক্ষে বলার, তার প্রশংসা করার স্বাধীনতা ছিল, কিন্তু তার বিপক্ষে বলার কোনো স্বাধীনতা ছিল না, তার সমালোচনা করার কোনো স্বাধীনতা ছিল না। 1, 2 হলো আপনি ওনারা যে রাজনৈতিক দল করে বিএনপি, আপনি বিএনপির যদি জন্মটা দেখেন, এটা মানে বাক স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা দিয়েই বিএনপির জন্ম। বিএনপির একটা প্রোগ্রাম হয়েছে, সেখানে বিএনপি থেকে বারবার বলা হয়েছে যে আপনারা সমালোচনা করুন। ইভেন কোনো সাংবাদিক বা সম্পাদক কিছু প্রশংসা করলেও তারা বিএনপির যারা মডারেটর ছিলেন তারা কিন্তু করেছে, তারা আপনারা স্তুতি করবেন না, আপনারা আমাদের সমালোচনা করুন। মানে বিএনপির মডারেটর বলছে যে আপনারা স্তুতি করবেন না, আপনারা সমালোচনা করুন। এই যে একটা উদার মানসিকতা, এইটা কিন্তু বিএনপি সবসময় মানে ভবিষ্যতে থাকবে বলে বিশ্বাস করে, রক্ষা করে। কিন্তু আমি আপনাকে বলি, আমরা যে স্বাধীনতার কথা বলি, আমিও সাংবাদিক, আপনিও সাংবাদিক, স্বাধীনতার অর্থ কি? স্বাধীনতার অর্থ কিন্তু দায়িত্বশীলতা, দায়িত্ব বেড়ে যায়। আমরা সমালোচনা করার সুযোগ চাচ্ছি, কিন্তু আমরা কি দায়িত্বের জায়গা, আমাদের যে দায়িত্বটা, সেই দায়িত্বটাও আমরা সঠিকভাবে পালন করছি কিনা? আমরা সমালোচনা করার সুযোগ পেয়ে আমরা যেমন এখন অবারিত কথা বলার সুযোগ আছে, আপনি এই আলোচনায় বিটিভিতে হওয়ার কথা না, কিন্তু আপনি করছেন। এই সরকারের যদি সবচেয়ে প্রশংসা করতে হয় তাহলে একটা জিনিস যা বলতে হবে, সেটা হলো যে আপনি এই সরকারের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে যাচ্ছে তাই ভাষায় লিখতে পারবেন, কথা বলতে পারবেন, সোশ্যাল মিডিয়ায় যা খুশি লিখছে, কেউ কিন্তু কোনো করছে না। এটা এই সরকারের সবচেয়ে বড় সফলতা। বাট প্রশ্নটা হলো যে এই যে একটা মানে মানুষের রুচিটার পরিবর্তন হচ্ছে, এটা কিন্তু আপনি ফেরাতে পারবেন না খুব সহজে। বিএনপিকে যেমন তার দায়িত্ব পালন করতে হবে, ঠিক তেমনি গণমাধ্যম যদি অবারিত মানে স্বাধীনতার সুযোগ নিয়ে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চায়,
সেটাও কিন্তু করতে দেওয়া উচিত। মানে দায়িত্বশীলতার সাথে স্বাধীনতা Right. চর্চা করতে হবে। অর্থাৎ আপনাকে যে স্বাধীনতা দেয়া হবে সেই স্বাধীনতাটা আপনি দায়িত্বশীলতার সাথে প্র্যাকটিস করবেন, সেটাই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা জায়গা থেকে। এবং সেটা নাগরিকের ক্ষেত্রে, নাগরিকের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায়, ওই জন্য বললাম প্রত্যেকটা নাগরিক জায়গা থেকে। স্বাধীনতা কিন্তু হ্যাঁ। আপনি দায়িত্বশীলতার সাথে দায়িত্বশীলতা, উপভোগ করুন। রাইট, দায়িত্বশীলতার ক্ষেত্রে একজন একটা ফেসবুকে একটা লিখলো ধর্মের অবমাননা, আরেকজন গিয়ে গাছে স্বাধীনতা ঝুলিয়ে আছে বলে পিটিয়ে ফেললো। তাকে পিটিয়ে মেরে ফেললো। এইটা কিন্তু আপনার স্বাধীনতা, এই স্বাধীনতাটা কিন্তু আমরা চাই না। আপনি স্বাধীন, আপনাকে স্বাধীনতা দেয়া হবে, আপনি সেটা দায়িত্বশীলতার সাথে প্রত্যেকটা পক্ষ প্র্যাকটিস করবে, সেটাই হলো গুরুত্বপূর্ণ বিষয়। এবং অমন সময়ের প্রত্যাশা আমরা করছি। Right. ধন্যবাদ পলাশ ভাই, মেহেদী হাসান পলাশ ভাই, আপনাকে ধন্যবাদ রাজু আহমেদ, আপনাদের দুজনকেই। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন এক পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ আসলে শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার প্রতিষ্ঠা পাবে। জনগণ থেকেও হেঁটবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।